সপ্তাহে একটা দিন রবিবার বাড়িতে থাকি, তাও সংসারের জন্যে দোকান বাজার এটা ওটা সেটা করতে করতে দুপুর গড়িয়ে যায়। তারপর নাওয়া খাওয়া করে মাকে সময় দিই, মার সাথে কথা বলি। মা আমার কথার কোনো উত্তর দেন না, চুপ করে শোনেন। তবুও আমি বলি, বাবা মারা যাওয়ার পর থেকে আমি আর মা যখন থাকতাম, তখন বাইরে থেকে দেখলে যে কেউ মনে করত এই বাড়িতে বোধহয় কেউ বাস করে না। অথচ 8 বছর আগে কিন্তু এমন ছিল না। মা তখন দোকান বাজারের সাথে বাড়ির সব কাজ যেমন করতেন, তেমনি বেশ জোরে জোরেই বাড়ির মধ্যে সবিতাদির সঙ্গে কথা বলতেন, আমাকে বকতেন। এমনকি মাঝে মধ্যে বাবাকেও ছাড় দিতেন না। সত্যি বলতে বাবা আমার কাছে আমার বন্ধুর মতো ছিলেন, কিন্তু মাকে খুব ভয় পেতাম। সেই বাবা হঠাৎ হার্ট অ্যাটাকে 8 বছর আগে মারা যাওয়ার পর থেকে মা একদম চুপ হয়ে গেলেন। রান্নাঘরে যাওয়া বন্ধ করে দিলেন। খুব দরকার না হলে কথা বলেন না, বাইরেও যান না। ফলে প্রতিবেশীদের সাথে খুব একটা দেখা সাক্ষাৎ হয় না। সেই থেকে রান্নার জন্যে মালতীদিকে রাখা হয়েছিল। মা নিজেকে গুটিয়ে নিয়ে থাকলেও আজ প্রায় 2 বছরেরও বেশি সময় হতে চলল আমার বিয়ে দেবেন বলে মেয়ে দেখে চলেছেন। যেমন চাইছেন তেমন মেয়ে মা পাচ্ছেন না, বা বলা যেতে পারে মার পছন্দ হচ্ছে না। যতক্ষণ আমি শুভ্র বাড়ি থাকি মায়ের সাথে কথা বলি, মা তার মধ্যে বেশিরভাগ সময় চুপ করে থাকেন। পরে এক সময় খুব আস্তে করে বলেন, আমি তো অনেকগুলো মেয়ে দেখলাম, একটাও আমার পছন্দ হলো না। এদিকে তোর বয়সটাও বেড়ে যাচ্ছে, এবার তুই নিজে দেখে শুনে যাকে পারিস নিয়ে আয়। কথা বলার অন্তত একটা মানুষ আসুক, একটু হাঁপ ছেড়ে বাঁচি। এভাবে আর কতদিন? বলে আবার চুপ করে যেতেন। কথাগুলো মাঝে খুব একটা ভুল বলতেন না সেটা আমি জানতাম। আসলে আমি সকালে অফিসে চলে যাওয়ার পর মা সারা দিন একা থাকতেন। কথা বলার মধ্যে রান্নার মালতীদি আর কাজের সবিতাদি ছাড়া কেউ থাকতো না। তাও তারা যতক্ষণ থাকতো তারাই কথা বলে যেত। মা চুপচাপ থাকতেন, কখনো শুনতেন, কখনো অন্যমনস্ক হয়ে দূরে তাকিয়ে থাকতেন। সেই মালতীদি আর সবিতাদিও সকালে এসে ঘন্টা দুয়েকের মধ্যে কাজকর্ম করে দিয়ে চলে যেতেন। তারপর আমি অফিস থেকে না ফেরা পর্যন্ত মার সাথে কথা বলার কেউ থাকতো না। সত্যি বলতে মার এই একাকিত্বটাকে আমি যতই বুঝি না কেন, এখনকার দিনে দেখে শুনে বিয়ে করার মতো একটা মেয়ে পাওয়া খুব মুশকিল, তাও আবার হাউসওয়াইফ। এভাবে কথাটা বলার কারণ, চাকরি করা মেয়ে এখন এভেলেবেল, কিন্তু হাউসওয়াইফ হয়ে থাকা মেয়ের খুবই অভাব। মা আগে যতগুলো মেয়ে দেখেছেন তাদের মধ্যে 2-1জনকে মার পছন্দ হলেও তারা সবাই হয় চাকরি করেন, না হয় অন্য কোনো জব করেন। তারা কেউই বিয়ের পর তাদের কাজ ছাড়তে রাজি হয়নি। সেই কারণে তাদের কাউকেই মার পছন্দ হয়নি। আসলে মা চাইছিলেন এমন একটি মেয়ে যে বাড়ির বউ হয়ে আসবে, সারা বাড়ি ঘুরঘুর করে বেড়াবে, বাড়ির সব কিছু সামলিয়ে মার পাশাপাশি থাকবে, মার সাথে কথা বলবে। মার সমস্যাটা আমি সবটা না বুঝলেও কিছুটা বুঝতাম, যার জন্যে আমি নিজেও চাইছিলাম চাকরি করা মেয়েকে না, যিনি হাউসওয়াইফ হতে চাইবেন তাকেই বিয়ে করব। চাকরির জন্যে বেশিরভাগ সময় বাইরে থাকলেও বুঝতে পারি বাড়ির মানুষ যদি কথা বলার কাউকে না পায় তাহলে সে আস্তে আস্তে ডিপ্রেশনে চলে যায়। তাই মা চাইতেন একজন কথা বলার মানুষ, যে সব সময় তার পাশে পাশে থাকবে। অনেক খোঁজাখুঁজির পর 3 মাস আগে মার পছন্দ করা মেয়ে ইভার সাথে আমার বিয়ে হয়। বিয়ের প্রথম রাতে ইভাকে মার সমস্যার কথা বলে তাকে অনুরোধ করে বলেছিলাম। মা আগে খুব কথা বলতেন, কিন্তু বাবা মারা যাওয়ার পর মা মনের দিক থেকে একা হয়ে গিয়েছেন। খুব দরকার না হলে কথা বলেন না। আমি চাই মা আগের মতো কথা বলুক, বকাবকি করুক। বলে ইভাকে এও বলেছিলাম, তুমি একটু চেষ্টা করে দেখো না, মাকে 8 বছর আগের জায়গায় ফিরিয়ে আনতে পারো কিনা। সেদিন ইভা কিছু না বলে আমার কথাগুলো শুনেছিল। 2 দিন মাকে খুব ভালো করে লক্ষ্য করে পরে বলেছিল, অষ্টমঙ্গলা থেকে ফিরে এসে আমি চেষ্টা করব,
মাকে আগের জায়গায় নিয়ে আসার। তবে তুমি কিন্তু আমার আর মায়ের কথার মাঝে আসতে পারবে না। আমি অবশ্য তখন আগে পিছে না ভেবে বলেছিলাম, ঠিক আছে। অষ্টমঙ্গলা থেকে ফিরে আসার পর 15 দিন পার হয়ে গেছে। মার মধ্যে কোনো পরিবর্তন আসেনি। সেই আগের মতোই চোখ মেলে দেখেন, কিন্তু কিছু বলেন না। আমি মাকে সেই একই রকম দেখে ভেবে নিয়েছি ইভা হয়তো মার মধ্যে পরিবর্তন আনতে পারবে না। 1 মাসের মাথায় মালতীদিকে রান্নার কাজ থেকে ছাড়িয়ে দিল ইভা। আমি শুধু ইভাকে বলেছিলাম, মালতীদি কিন্তু আমাদের অসময় দেখে এসেছে। বিয়ের আগে তোমাদের সংসারে মালতীদিকে দরকার ছিল, এখন আর নেই। কারণ আমি আছি, মা আছেন, 3 জনের তো মাত্র সংসার, তার জন্য আবার রাঁধুনি লাগে নাকি বলে ইভা বলেছিল। তুমি বেটা ছেলে, এর মধ্যে নাক গলিও না। মালতীদিকে নতুন একটা কাপড় আর 1 মাসের টাকা এক্সট্রা দিয়ে বলেছি। আমাদের 3 জনের রান্না আমি আছি, মা আছেন, আমরা করে নিতে পারবো। এরপরও যদি হঠাৎ তোমাকে কখনো দরকার হয় খবর দেব, তখন তুমি এসো। আমি একটু অবাক হয়েই বললাম, মা রান্নাঘরে গিয়ে রান্না করবেন? ইভা শুধু বলল, কেন করবেন না, আমি তো সেই চেষ্টাই করছি। আমি আর কথা না বাড়িয়ে মনে মনে ভাবলাম, ইভা তাহলে চেষ্টা করে চলেছে। প্রায় 2 মাসের মতো হবে। সেদিন রবিবার, শীতের সকাল, তার উপর বাইরে খুব কুয়াশা বলে আমি আর ইভা দুজনে শুয়েছিলাম। মা দরজায় ঘা দিয়ে বেশ জোরে ডেকে বলছেন, ইভা ওঠ, 6টা বেজে গেছে, তোদের জন্য চা বসিয়েছি। এত বছর পর মার্সি আগের গলার আওয়াজ পেয়ে আমি বিছানা থেকে উঠে দরজা খুলে মাকে জড়িয়ে ধরে যখন কাঁদছি, মা আমার পিঠে হাত বুলিয়ে দিতে দিতে বলছেন, পাগল ছেলে, কাঁদছিস কেন? হাত মুখ ধুয়ে আয়, একসঙ্গে চা খাবো। এক্ষুনি আসছি বলে মাকে ছেড়ে ওয়াশরুমে গিয়ে ঢুকলাম। ওয়াশরুম থেকে বেরিয়ে উইন্ড চিটারটা গায়ে দিয়ে ইভাকে জিজ্ঞাসা করলাম, তুমি এটা কি করে করলে? ইভা ব্ল্যাঙ্কেট ভাঁজ করতে করতে আমার দিকে তাকিয়ে হেসে বলল, মালতীদিকে ছেড়ে দেওয়ার পর আমি রান্না করার সময় প্রায়ই মা এটা কি করে করতে হয়, মা ওটা কি করে করতে হয়, একটু দেখিয়ে দিন না বলে যখন বলতাম, মা প্রথম প্রথম সাড়া না দিলেও আমি মার কাছে গিয়ে বলতাম, আপনি আমাকে শিখিয়ে না দিলে আমি শিখবো কি করে? এখন তো রান্নার লোককেও ছেড়ে দিয়েছি। আমার যা রান্না আপনার ছেলে কিন্তু খেতে পারবে না, তখন কিন্তু আমাকে দোষ দিলে হবে না। ব্যাস, তোমার কথা বলতেই তোমার মা আমার দিকে কিছু সময় তাকিয়ে থেকে বলেছিলেন, তুই যখন রান্না করতে পারিস না তখন মালতীকে ছাড়িয়ে দিলি কেন? সঙ্গে সঙ্গে বলেছিলাম, মালতীদিকে ছাড়িয়ে না দিলে তো আপনি আমাকে শিখিয়ে দেবেন না। আমার কথা শুনে তোমার মা হেসে দিয়ে বলেছিলেন, তোকে যখন দেখতে গিয়েছিলাম তুই তো তখন দিব্যি বলেছিলিস রান্না করতে পারিস, তাহলে এখন পারছিস না কেন? কান দুটো ধরে তোমার মায়ের সামনে দাঁড়িয়ে বলেছিলাম, রান্না তো করতে পারি, কিন্তু সেই রান্না কেউ খেতে পারবে কিনা জানি না। তোরা আজকালকার মেয়েরা না খুব চালাক, কান ছাড় বলে তোমার মা বলেছিলেন, চল দেখি কি রান্না করছিস। তারপর উনি আমাকে বলে বলে দিতে লাগলেন, আমি রান্না করতে লাগলাম। এগিয়ে এসে 2 হাতের মধ্যে ইভার মুখটা ধরে বললাম, কিভাবে তোমাকে ধন্যবাদ দিই বলো তো? বলে মুখটা ইভার মুখের দিকে এগিয়ে নিয়ে যেতেই ইভা ব্ল্যাঙ্কেট ফেলে আমাকে ঠেলে সরিয়ে দিয়ে বলল, এভাবে শুধু ধন্যবাদ দিলে হবে না। তোমার মার কাছ থেকে শুনেছি তোমার বাবা নাকি তোমার মাকে নিয়ে জগন্নাথ দেব দর্শনে যাবেন বলেছিলেন, কিন্তু সেটা আর হয়নি। এখন তোমার মা সেই জগন্নাথ দর্শন করতে চাইছেন। তুমি পুরী যাওয়ার চিন্তা ভাবনা করো। চিন্তা ভাবনা করার কি আছে, মা যেতে চাইছেন যখন চলো সামনের সপ্তাহে 4-5 দিনের ছুটি নিয়ে ঘুরে আসি। বলে আবার যখন ইভার খুব কাছাকাছি এসেছি, মা ওদিক থেকে জোরে ডেকে বলছেন, শুভ্র, চা ঠান্ডা হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি আয়। কলমে সুপ্রিয় ভট্টাচার্য, পাঠে আমি সুদীপ্তা। আপনাদের এই ছোট গল্প পাঠটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্টস, শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।